যে আজ একটি বিশেষ দিন, আজ ৭১-এর জন্মদিন এবং ১২ পেরিয়ে ১৩-তে পড়ল ৭১ এবং এবারের আমাদের যে স্লোগান সেটি হচ্ছে যুগ বদলে ৭১। একাত্তরের জন্মদিন, ১২ বছর ধরে ৭১ আপনাদের সামনে। দর্শক কি কি করলো, কতখানি প্রত্যাশা পূরণ করতে পারলো আপনাদের, এবং কি পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল, কোথায় এসে দাঁড়ালো শেষ পর্যন্ত এই ১২ বছরে ৭১, এই সব বিষয় নিয়ে একেবারেই জন্মদিনের প্রথম প্রহরে কথা বলেছিলেন প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি। ৭১ কেবলমাত্র কোনো সংবাদ মাধ্যম নয়, ৭১ নিজেই একটি বিরাট বড় রাজনীতি। ৭১ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই এটা একটা পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যায়। সুতরাং আমাদের পথ চলা কখনই সহজ ছিল না। এই নামের কারণেই আমরা পক্ষ বিপক্ষের মাঝে পড়ে যাই। অনেক সময় যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারাও ক্ষমতাসীন হওয়ার কারণে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা থেকে কম বেশি বিচ্যুত হয়, কিন্তু ৭১-এর সেই বিচ্যুত হওয়ার সুযোগ নাই। ৭১ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুতে যতদিন বেঁচে আছে, যতদিন অনিয়ারে আছে, যতদিন সম্প্রচারে আছে, কাজ করে যাব। আমরা প্রধান সম্পাদকের বক্তব্য শুনছিলাম। আলোচনায় ফিরে আসি। আমাদের সাথে ৭১-এর পথ চলার যে গল্প, সেই গল্প নিয়ে যুক্ত হচ্ছেন ৭১-এর বার্তা প্রধান শাকিল আহমেদ এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাজ। আপনাদের দুজনকেই স্বাগত, শুভ সকাল। শুরুতেই শাকিল আহমেদ, আপনার কাছে যদি আসি। প্রধান সম্পাদক যে কথাটি গতকাল প্রথম প্রহরে যেটি বলেছিলেন যে একেবারেই গ্র্যাজুয়েশন শেষ করে ৭১-এ যোগ দিয়েছিলেন একটা গ্রুপ, তারা এখন মধ্য বয়সে, আমি তাদের একজন, এবং দীর্ঘ সময়ের একসঙ্গের এই পথ চলার সঙ্গী আমরা সবাই। একেবারেই আপনার হাত ধরেই ৭১-এর শুরু। যদি জানতে চাই যে কি স্বপ্ন নিয়ে, কি পরিকল্পনা নিয়ে ৭১ শুরু করেছিলেন এবং আপনার স্বপ্নের কতখানি কাছে যেতে পেরেছে ৭১? আচ্ছা, প্রথমেই বলি যে ৭১ আপনি যেমনটি বলছিলেন যে এক ঝাঁক স্বপ্ন এবং এক ঝাঁক তারুণ্য নিয়ে ৭১ টেলিভিশনে প্রায় ৫০০ কর্মী যোগ দিয়েছিল শুরুতে, এবং তাদের প্রায় বেশিরভাগই এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটিতে কাজ করে চলেছেন, প্রতিদিন স্বপ্ন বুনে চলেছেন। কিন্তু তাদের বয়স কিন্তু সেই আগের জায়গাটিতে নেই। প্রথম দিনের আমি এবং আজকে আমির মধ্যে একটা বড় তফাৎ। আমরা একসঙ্গে বুড়ো হচ্ছি, আমরা বড় হচ্ছি ৭১ টেলিভিশনে। এবং প্রথম দিনের যে স্বপ্ন, আপনি জানবেন যে এর আগে আমাদের ৭১ টেলিভিশনে যারাই যোগ দিয়েছেন, আমাদের সম্পাদনা পর্ষদে, সম্পাদক এডিটোরিয়াল বোর্ডে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা প্রধান ছিলেন, তারা অন্যান্য টেলিভিশনও তৈরির শুরুর দিকেই ছিলেন। আমাদের নিজেদেরও একই রকম অভিজ্ঞতা, এবং তখন আমরা সকলে মিলে কয়েকটা স্পেসিফিক জায়গায় আমরা আমাদের মাথাটাকে নিতে সচেষ্ট হলাম। তার প্রথমটি হলো বাংলাদেশের অসুখ কি, এবং বাংলাদেশের যে অসুখ, বাংলাদেশের যে জার্নি, সেটা সঠিক পথে আছে কিনা। এবং আমরা একটা রক্ত ঝরিয়ে আমরা একটা দেশ পেয়েছি, সেই দেশ যা বলতে চেয়েছিল তাকেই আমাদের দেশ বলছে কিনা, এবং মিডিয়া, একটি গণমাধ্যম, তার যে সীমানা, সেই সীমানা অনুযায়ী আমাদের মিডিয়াগুলো কাজ করছে কিনা, এই কয়েকটা বেসিক জায়গায় কিন্তু আমরা প্রথমে নিজেদেরকে আমরা বেঁধেছি। আমরা যে জায়গাটাটি এখন থেকে ১২ বছর আগে আমরা বুঝতে চেষ্টা করেছি, সেটি হচ্ছে মিডিয়ার সীমানা সবসময় তার দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম তারা কিন্তু খেয়াল করবেন তার দেশের বাইরে, তার দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু কিন্তু করছে না। তাহলে আমাদের দেশের যারা গণমাধ্যম আছেন তারা কেন যতটুকু আমাদের দেশের জন্য ভালো সেই পর্যন্ত তারা তাদের এডিটোরিয়াল পলিসি তারা ইমপ্লিমেন্ট কেন করবেন না? এমন কিছু খুবই আমি বলবো যে সাহসী
সম্পাদকীয় নীতি মাথায় রেখে আমরা একাত্তর টেলিভিশন শুরু করেছিলাম। আমরা বাংলাদেশের অসুখগুলো চিহ্নিত করেছিলাম এবং অসুখগুলো চিহ্নিত করে সাহসের সাথে প্রত্যেকটা অসুখের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সেই সময়ে। শাকিল আহমেদ, আপনার কাছে আবারও আসবো। সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাজ, আপনার কাছে আসি। সম্পাদকীয় নিয়ে যদি কথা বলি, যে একাত্তরের যে সম্পাদকীয় নীতি সেটি নিয়ে বিতর্ক আছে দেশে, সেই জায়গার একটা চ্যালেঞ্জও আছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, এবং টেলিভিশন তো প্রতি ফ্রেম হিসেব করে আমাদের কাজ করতে হয়। সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন কিভাবে প্রতিদিন? আপনাকে অনেক ধন্যবাদ শাওন, এবং একই সাথে শুভ সকাল আমাদের যারা দেখছেন, আমাদের দর্শক, যাদের জন্য আমরা গত 12 বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও একাত্তর টেলিভিশন কাজ করতে চায়। আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন আমাদের নানাভাবে পৃষ্ঠপোষক, বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেন। কারণ আপনি জানেন যে টেলিভিশন এখনো, আমাদের টেলিভিশনগুলো বিশেষ করে যারা প্রতি বাড়ি বাড়ি দর্শকের কাছে যেভাবে পৌঁছায় কেবলের মধ্য দিয়ে, আমরা কন্টেন্ট উৎপাদন করি, সংবাদ প্রতিদিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই বটে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের টেলিভিশনগুলো স্পন্সরদের, বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনের মধ্য দিয়েই একমাত্র আর্নিং সোর্স। কারণ আমাদের টিভিগুলোতে দর্শক যদি চানও আমাদের টিভিগুলোতে কন্ট্রিবিউট করতে, তাহলে সেই পদ্ধতি, সেই সুযোগটি এখনো পর্যন্ত দর্শকদের জন্য তৈরি করা যায়নি, এবং আমরা আসলে দর্শকদের কাছ থেকে কোনো রেভিনিউ পাই না। কিন্তু দর্শক তারপরও আমাদের দেখেন এবং তাদের দেখাটাই আমাদের শক্তি। সেই শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি প্রতিদিন। তাদের জন্যই খবর, তাদের জন্যই আমাদের বিশ্লেষণ, তাদের জন্যই আমাদের রাজনীতি, সংবাদের বিশ্লেষণের কাজটি আমরা করি। আমরা সম্পাদকীয় নীতির চ্যালেঞ্জে আছি বটে, এবং বাংলাদেশে এটা স্বাভাবিক। বাংলাদেশ কেন, পৃথিবী জুড়েই যে কোনো গণমাধ্যম তার সম্পাদকীয় নীতির চ্যালেঞ্জে থাকে। বাংলাদেশে বিশেষ করে একাত্তর টেলিভিশন তার সম্পাদকীয় নীতির চ্যালেঞ্জ নিজেই শুরু থেকেই নিয়েছে। কারণ একাত্তর বাংলাদেশে একমাত্র সংবাদ কিংবা সংবাদ ভিত্তিক টেলিভিশন যেটি ঘোষণা করেছে যে মুক্তিযুদ্ধের যে আমাদের যে ঘোষণাপত্র, সেটাই আমাদের সম্পাদকীয় নীতি। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে পরিষ্কার বলা আছে, আমরা চাই এমন একটা সমাজ, রাষ্ট্র যেটা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারের হবে, এবং সেটির আরো এক্সটেন্ডেড আলাপটা আমরা আমাদের সংবিধানে, 72-এর সংবিধানে দেখি, যেখানে বলা আছে আমাদের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং আমাদের ধর্মনিরপেক্ষতার কথাটি। ফলে এই যে মুক্তিযুদ্ধের আইডিয়া বলি, আদর্শ বলি, সেটাই আমাদের সম্পাদকীয় নীতি, এবং আমাদের প্রতিটি দিন আমাদের এই নীতির সাথে সঙ্গতিপূর্ণ যা যা কিছু, সেই জায়গা থেকে আমরা আমাদের সংবাদ কিংবা আমাদের অনুষ্ঠান পরিবেশন করা, প্রযোজনা করা, হাজির করার চেষ্টা করি আমরা দর্শকের সামনে। যা যা কিছু বিরোধী মুক্তিযুদ্ধের আদর্শ বা যে আইডিয়াগুলোর কথা আমি বললাম বা আমরা বলি একাত্তর টেলিভিশন, এবং মুক্তিযুদ্ধের সেই সব আদর্শের প্রশ্নে যা যা কিছু বিরোধী, তাকে আমরা প্রশ্ন করি। এখন এই যে অবস্থাটি, যেটি আমাদের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলছিলেন এবং বার্তা প্রধান শাকিল আহমেদ বলছিলেন, এবং আমরা এটাও জানি আপনি নিজে যখন হোস্ট হিসেবে আজকে অথবা অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন, অথবা আপনি যখন ইন্টারন্যাশনাল ডেস্কেও কাজ করেন শাওন, এবং আমাদের যে কোনো সহকর্মী যারা গতকাল উপস্থিত ছিলেন রাত 12টায়, কিংবা যারা বাইরে ছিলেন উপস্থিত থাকতে পারেননি, প্রত্যেকে জানে যে আমরা যখন একাত্তরের কথা বলি, তখন আমরা শুধু টেলিভিশন বুঝাই না। আমরা একাত্তরকে মুক্তিযুদ্ধের যে চেতনা শব্দটা ইতিমধ্যে অনেক ক্লিশে হয়েছে, আমরা জানি, আমরা একাত্তরকে একাত্তর হিসেবেই বুঝি। হ্যাঁ, আমরা একাত্তর হিসেবেই বুঝি, এবং আমরা সাধারণত টেলিভিশন শব্দটাও কম বলি, এটা আমরা সবাই জানি। কোথায় কাজ করেন? একাত্তরে কাজ করি। কি কাজ? আপনারা কারা? আমরা একাত্তর। এইভাবে যখন আমরা নিজেদেরকে হাজির করি, তখন আমরা আসলে একটা রাজনীতি হাজির করি, যেটি আমাদের প্রধান সম্পাদক বললেন। এখন মুশকিল হচ্ছে বাংলাদেশের মতো বাস্তবতায় কিংবা পৃথিবী জুড়ে আপনি নিজে বিশ্ব রাজনীতি ফলো করেন, সেগুলো নিয়ে খবর করেন শাওন। ফলে আপনি জানেন যে যখনই আমরা কোনো রাজনীতি বলি, তখন আমাদের দর্শকদেরকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, অথবা জনগণ বা আমি নিজেও বা আমরা সবাই যখনই রাজনীতি বলি, তখনই আমরা দলীয় রাজনীতি বুঝি। কিন্তু রাজনীতি আর দলীয় রাজনীতি এক নয়।
পলিটিক্স এবং পার্টি পলিটিক্স এক নয়। ফলে মুশকিল হচ্ছে আমরা যখন একাত্তরের চেতনা, আদর্শ কিংবা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সামাজিক ন্যায় বিচারের কথা বলি, তখন কোনো না কোনোভাবে প্রতিদিনই আমরা আক্রান্ত হই যে আমরা কোনো না কোনো দলের পক্ষপাত হিসেবে বোধহয় হাজির হচ্ছে। যেমন মানবতা বিরোধী অপরাধের বিচারের সময়ে একাত্তরের যে ভূমিকা, এখানে শাকিল আছে, দিন রাত যেভাবে একাত্তর টেলিভিশন কাজ করেছে, তখন এই বিচার এটা একটা ন্যায়সঙ্গত দাবি। পৃথিবী জুড়ে সকল মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, বাংলাদেশে একাত্তরে এই ঘটনা ঘটিয়েছে। একদল মানুষ তাদের যখন বিচারের দাবি তোলা হয়েছে, জনগণ তুলেছে, আমরা সেটাকে ন্যায়সঙ্গত মনে করেছি, আমরা তার পাশে দাঁড়িয়েছি। সেই দাঁড়ানোর কারণে আমাদেরকে যেভাবে ব্র্যান্ডেড করা হয়েছে, আমাদের অ্যাঙ্কর সাংবাদিকরা যেভাবে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে আমাদের নারী সাংবাদিকরা তারপর থেকে যেইভাবে ট্রলের শিকার হয়েছে এই নানাভাবে নিউ মিডিয়াতে, সেটা কিন্তু একটা বড় রকমের আমাদের সাংবাদিকতা জীবনে একটা বড় ধরনের অভিজ্ঞতা যে রাজনীতি যখন হাজির করা হয়, যেটা জনগণের রাজনীতি, যেটা একাত্তরের রাজনীতি, তখন আমরা আক্রান্ত হই, দলীয়ভাবে আমাদের চিহ্নিত করা হয়, কিন্তু যেটা ঠিক নয়। পৃথিবী জুড়েই এই অভিজ্ঞতা সাংবাদিকদের রয়েছে, ফলে আমরা এক্ষেত্রে আলাদা নই। কিন্তু বাংলাদেশের বিশেষ বাস্তবতায় যখনই আমরা রাজনীতির আলাপ করতে যাই, তখন কোনো না কোনো ভাবে দলের একটা ব্র্যান্ডিং করা হয়ে যায় সাধারণত। এটি করে থাকেন দর্শকরা। নূর সাফাজুল হাজ, আপনার কাছে আবারও ফিরব। শাকিল আহমেদ ফিরছে আপনার কাছে। নূর সাফাজুল হাজ যে কথাটি বলছিলেন যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়েছিলাম, মানবতা বিরোধী অপরাধীদের বিচার চেয়ে, এমন নানা রকমের সংকট কিন্তু বার্তা কক্ষের প্রধান হিসেবে আপনার প্রতিদিন পড়তে হয়। একেবারেই সাংবাদিকতার জায়গায় যদি আসি, যে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, অন্যান্য যেসব চ্যানেল আছে, তাদের সঙ্গে সাংবাদিকতার বেসিক জায়গায় একাত্তরের যে পার্থক্য, সেটি কোথায়, কিভাবে সেটি মেনটেন করেন? আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। আমরা যে কথাটি এতক্ষণ জুলহাস বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সাংবাদিকতায় যা কিছু কন্টেন্ট আমরা উৎপাদন করি, এটি একেবারে আপনি ইঞ্চি মেপে চোর এবং পুলিশকে সমান 50-50 নম্বর দিয়ে প্রতিবেদন প্রচার করতে পারবেন না। আপনাকে প্রতিবেদন প্রচার করতে গেলে আপনার সেখানে খুবই বেসিক কিছু জায়গায় আপনাকে স্ট্যান্ড নিতে হয়। আপনি যেমন নিপীড়িতের পক্ষে স্ট্যান্ড নেন, আর্তের পক্ষে স্ট্যান্ড নেন, আপনি দুর্নীতি বিরোধী অবস্থান নেন, তবে আপনি একই সঙ্গে সতর্ক থাকেন কাকে দুর্নীতিবাজ এখনই বলবেন নাকি রায়ের পরে বলবেন, এগুলো কিন্তু আছে। তো কিন্তু এরপরও যেটি আমরা প্রথমেও আমি একই কথাটাই বলেছি যে রাষ্ট্রের সীমানা, দেশের সীমানা, দেশের স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট, এগুলো দ্বারা কিন্তু বৈশ্বিক মিডিয়াগুলো পরিচালিত হচ্ছে। আপনি খেয়াল করবেন ব্রিটিশ কোনো গণমাধ্যম রাশিয়ার পক্ষে বলবে না কিন্তু। এবং আপনি খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয়, তখন সেখানকার মিডিয়াগুলো একেবারে দল দ্বারা বিভক্ত হয়ে পড়ে। তার চেয়ে বহুগুণে ভালো অবস্থানে কিন্তু আপনি খেয়াল করবেন আমাদের দেশের মিডিয়াগুলো পরিচালিত হচ্ছে। এমনকি ভারতেও কিন্তু আমরা নির্বাচনের সময় মিডিয়াগুলোকে একেবারেই দল ভিত্তিক ওদের যে অবস্থান সেটি টের পাওয়া যায়। জি, একদমই টের পাওয়া যায়। এবং এই ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আমি বলতে চেষ্টা করছি, সেটির আবার সম্পাদকীয় গ্রাউন্ড হচ্ছে আপনার একাত্তরের মৌল চেতনা। সো এইগুলো মিলিয়ে আমরা একটা অবস্থান নেই, এবং সেই অবস্থান নিতে গিয়ে আমরা ক্রমাগত নানা রকম আক্রমণের শিকার প্রতিমুহূর্তে হয়েছে। সেই আক্রমণগুলোকে আমার নিজের দিক থেকে এইভাবে আমি সবসময় পারসিভ করি, সেটি হচ্ছে যে যারা যারা আসলে বিক্ষুব্ধ হবেন, কারণ তিনি তার মানসিকতা, ধ্যান ধারণা, তার কাছে কতটুকু তথ্য পৌঁছাচ্ছে, সেই বিবেচনা করে তিনি বিক্ষুব্ধ হচ্ছেন। এখানে অশ্রাব্য এবং নানা রকম আমাদের নারী সহকর্মীদের প্রতি নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা থাকে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো আমরা প্রধানত এড়িয়ে যাই। আমাদেরও পরিবার আছে, সেই পরিবারের সদস্যরাও যেরকম আমরা অনুরোধ করি যে আপনারা এড়িয়ে যান, তোমরা এড়িয়ে যাও। কিন্তু ওই কথার মধ্যে যদি কেউ কোনো যৌক্তিক কোনো কথা বলে, সেটি কিন্তু আমরা গ্রহণ করবার চেষ্টা করি। আমরা আমাদের প্রতিবেদনটিকে এত কিছু বলবার পরও ফেয়ারনেস বলতে একটি শব্দ আছে। একাত্তর টেলিভিশন একটি প্রথম টেলিভিশন যেখানে আমরা বিরোধী এবং অন্যান্য সকল মতকে ফেয়ারনেস, এই শব্দটি সবসময় আমাদের মাথায় থাকে, যেন আমরা সকলকে সমানভাবে তার কথাটি আমরা বলতে দিতে পারলাম কিনা,
অবস্থানটি তার বক্তব্যটি প্রচারের স্পেস তৈরি করতে পারলাম কিনা। আপনি এই করতে পেরেছি বলেই কিন্তু আমাদের যে শোগুলো বাংলাদেশে মাইলস্টোন হলো, টক শো গুলো মাইলস্টোন হলো, এই সব কারণেই তো। সো আমরা চেষ্টা করেছি সংযুক্ত করবার মানুষকে। আরেকটা কথা বলি এই সুযোগে, আমরা বলেছি সংবাদ সংযোগ। এই কথাটার মানেও কিন্তু তাই। আমরা মানুষের সঙ্গে সংযুক্ত হতে চেয়েছি। আমরা মানুষ যেন তার কথাটা আমাদের টেলিভিশনের মাধ্যমে বলতে পারে। সেই চেষ্টা আমাদের অল দ্য ওয়েতে সারা ১২ বছর ধরে চলেছে। সামনে এখন আমরা দেখছি বাংলাদেশ যে কথাটি বলছিলাম আমরা অসুখ চিহ্নিত করি। এখন আমরা সামনের ১২ বছরের জানি না কতদিন আমরা নিজেরা থাকতে পারবো, আমরা অসুখ চিহ্নিত করেছি। সেটি হচ্ছে সুশাসন, সেটি হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি এবং সুশাসনের বিরুদ্ধে ৭১ টেলিভিশন এর আগে থেকেই আমরা প্রতি বছর আমরা একটা রিভিজিট করি যে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই। সুশাসন এবং দুর্নীতি প্রসঙ্গে ৭১ টেলিভিশন এখন ক্রমাগত ধারাবাহিক নানা রকম প্রতিবেদন, অনুসন্ধানী সুশাসনের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। শাকিল আহমেদ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নুরসাফা জুলহাজ, আপনার কাছে আবারও ফিরছি। শাকিল আহমেদের সঙ্গে আর কিছু যুক্ত করতে চান? ৭১-এর সঙ্গে থাকুন। ৭১ দিন শেষে আজকে যা সত্য মনে হবে না। আজকে মনে হবে যে এটা কি বলছে, এটা কেন বলছে? এবং সোশ্যাল মিডিয়াতে আপনি খেয়াল করবেন যে আপনি একদমই সুনিশ্চিত উনি খারাপ মানুষ। কিন্তু ২ দিন পরে তার আরেকটি চেহারা হয়তো আপনার সামনে হাজির হবে। ৭১ টেলিভিশন সত্যনিষ্ঠ কাজ করতে চায়, দেশের পক্ষে কাজ করতে চায়। ফলে আজকে যা আপনার কাছে মনে হতে পারে যে এটি ভুল অবস্থান কিনা, বা এই প্রতিবেদক এই যে সত্য বের করে নিয়ে আসলেন তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। ৭১ টেলিভিশন এবং বাংলাদেশের নিশ্চয়ই সত্যটি একসময় বেরিয়ে আসবে এবং যে ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটির অবসান ঘটবে। শাকিল আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নুরসাফা জুলহাজ, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে? জি, আমি আছি। আমাকে শোনা যায়? রাইট। আপনার কাছে ফিরছি। শাকিল আহমেদের সঙ্গে আর কিছু কি যোগ করতে চান তিনি এতক্ষণ যা বলছিলেন? হ্যাঁ, শাকিলের সাথে যেটা যোগ করার, আমরা তো দীর্ঘ সময় ধরে একসাথেই গণমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করছি। আমরা জানি এবং আপনিও জানেন, আমাদের দর্শকরাও জানে, আমাদের অন্যান্য সহকর্মীরাও জানেন যে বাংলাদেশে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় যেমন রাজনীতি আসলে তেমনই গণমাধ্যম হবে। যেমন গণমাধ্যম, রাজনীতিটাও তেমন হবে। এটা ইন্টারডায়ালেকটিক্যাল, এটা দ্বান্দ্বিকভাবে সম্পর্কিত। ফলে এই যে আন্তঃসম্পর্কের জায়গাটি আমাদের নিজেদের সাংবাদিকতা করতে গিয়ে প্রতিদিন বোঝা দরকার, এবং প্রতিদিন আমরা এটা ফেস করি কাজ করতে গিয়ে। কারণ রাজনীতিটা, যেটা শাকিল বলছিল সুশাসন, এবং সেখানে যদি আসলেই সুশাসনের বিষয়টি রাজনীতিতে ক্ষমতায় না থাকে, তাহলে সাংবাদিকতা আরো চ্যালেঞ্জিং হয়ে যায়। একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই শাওন আপনার সাথে আজকে, যে ধরুন কোনো বড় ধরনের দুর্নীতির ঘটনা যখন গণমাধ্যমে আলোচনায় আসে, তখন আমাদের ক্ষমতাসীন দলের বড় নেতারাই বলেন যে গণমাধ্যম এতদিন কোথায় ছিল। প্রশ্ন হচ্ছে, গণমাধ্যম যা কিছু বিচ্যুতি ঘটছে ক্ষমতায়, কিংবা আমরা যাকে বলি না ক্ষমতার নানা স্তরে, বা নানা স্তরের ক্ষমতাবান, নানা পেশার ক্ষমতাবান, শুধু কেবল রাজনীতির লোক নয়, যখন বিচ্যুতি ঘটে, অনিয়ম ঘটে, দুর্বৃত্তায়ন ঘটে, তখন গণমাধ্যম সেটা নিয়ে সংবাদ প্রকাশের, অবশ্যই সেখানে ফেয়ারনেসের প্রশ্ন আছে, যেটি শাকিল বলছিল, অবশ্যই সেখানে বস্তুনিষ্ঠতার প্রশ্ন আছে, কিন্তু যা কিছু প্রাইমে ফেসি পাওয়া যায়, আমলে নেয়ার মতো তথ্য আছে, গণমাধ্যম সেটি প্রকাশের পরিবেশটি পাচ্ছে কিনা, অর্থাৎ ভয়হীন একটি পরিবেশ পাচ্ছে কিনা, এবং ক্ষমতাকে প্রতিদিন প্রশ্ন করতে পারছে কিনা, এটা গণমাধ্যমের প্রথম কাজ। সেই রাজনীতি যদি চালু না থাকে, তাহলে গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়। গণমাধ্যম যখন আবার সেই চ্যালেঞ্জে পড়ে, তখন রাজনীতি নিজেও চ্যালেঞ্জে পড়ে যায়। ফলে এই জায়গাটি আমার মনে হয় যে এই সময় গণমাধ্যমে, বিশেষ করে মূলধারার এই ধরনের সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলোর আমাদের বিশেষভাবে নজরে আনা উচিত। এবং এটি এই কারণে যে আমরা এখন নিউ মিডিয়ার সময়ে আছি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, যেখানে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে গুজব, মিথ্যে তথ্য কিংবা বিকৃত তথ্য, এবং সেই সব তথ্যের ফাঁদ, এই গুজবের ফাঁদ থেকে একমাত্র সম্পাদিত গণমাধ্যম, ৭১-এর মতো টেলিভিশন বা মূলধারার এই ধরনের গণমাধ্যমই আমাদেরকে
একটা নিরাপদ সমাজ এবং রাজনীতির দিকে নিয়ে যেতে পারে। কারণ কেউই আমরা রাজনীতির বাইরে নই। ফলে গণমাধ্যমের মূল জায়গাটি হচ্ছে রাজনীতির সঠিক পথটি প্রতিদিন আলোচনায় আনা, কিংবা রাজনীতিকে প্রতিদিন প্রশ্ন করা, যাতে মানুষের পথ সুগম হয়। অনেক অনেক ধন্যবাদ নূর সাফা জুলহাজ, আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শাকিল আহমেদকেও আমাদের সাথে যুক্ত হয়ে এই যে আমাদের একসাথে যে পথ চলা তার একটি, এবং একই সঙ্গে আমরা দিক নির্দেশনাও পেলাম দুজনের কাছ থেকে ভবিষ্যতের জন্য। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন একাত্তরের বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাজ।